কেন মব হচ্ছে? মব কি আমাদের দেশে ছিল? মব বলে মানে এরকম এটা আসলে মব আমরা বলি মানে এই যে একটা সামাজিক সমস্ত কিছু সামাজিক যে হ্যাঁ সামাজিক ব্যাধি না ব্যাধি মব আমরা মব একটা শব্দের সঙ্গে পরিচিত ছিলাম, মব ফ্লাশ, যেটা ওই যে ক্রিকেট খেলার সময় দেখেছি, সেটা কথা মনে আছে আর কি। জি বলুন। এই যে একটা ভয়ঙ্কর ভাবে সামাজিক সমস্ত শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে। এই শৃঙ্খলাটা কিভাবে ভাঙা হলো? একটা ছোট্ট আন্দোলনকে ঘিরে, তারপরে এটার ভিতরে স্নাইপার এনে প্রত্যেকটা, এবং এদেরকে এত বছর যাবত তৈরি করে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আইনের শিক্ষক, গীতিয়ারা নাসরিন টাইপের মতো মানুষ, বিএনপি, জামাত তো আছি, শিবির, জামাত, হিজবুত তাহরির, ওদের কথা বাদ দিলাম। এই যে যারা নাকি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের চেহারাধারী, নামধারী, এরা মিলে যে আজকের যে অবস্থাটা করলো, এইটার এই যে সামাজিক শৃঙ্খলাটা ভেঙে দিল, এই ভেঙে দেওয়ার পেছনে একটা ভয়ঙ্কর ভাবে নেতিবাচক একটা তাদের উদ্দেশ্য ছিল। এবং ইউনূস বাচ্চাদেরকে কখনোই এনকারেজ করে না স্কুলে ফিরতে। সারাটাক্ষণ ক্লাস বাদ দিয়ে রাস্তার মধ্যে তারা মারামারি করতেছে, একে ধরে মারতেছে, ওকে ধরে মারতেছে, মানে বাচ্চাদেরকে মারতেছে, পুড়িয়ে মারতেছে, মেয়েদেরকে বিবস্ত্র করে ফেলতেছে কন্টিনিউয়াসলি। এবং কোনো মজার ব্যাপার যে আপনি দেখেন জেলখানায় গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ছুঁড়ে মারতেছে, একজন জাজ তার গালে জুতা দিয়ে মারতেছে, টিচার্স তাদেরকে বেঁধে গাছের পিছনে বেঁধে মারতেছে, কেউ কিচ্ছুটি বলে নাই। নুরুল কবিরের চুলের ঝুঁটি ধরে টানলো, মতিউর রহমানরা প্যান প্যান করে কাঁদতেছে, তাদের অফিস বলে পুড়ে ফেলছে। মাহফুজ আনাম প্যান প্যান করে তার অফিস, তার সতীর্থদের কথা তো বলতেছে না। এই যে কন্টিনিউয়াসলি 18 মাস, এটা তো 18 মাস না, এটা এই ব্যাধিটা পুষে পুষে তারা এই ভায়োলেন্সটাকে বানিয়েছে, তৈরি করেছে। এখন এটা পারমাণবিক বোমার মতো পুরো সমাজে ছড়িয়ে গেছে। এখন যেটা কি হয়েছে, এখন কি সবাই চেপে গেছে, সম্মান, ইজ্জত, লজ্জা, জীবন, সবকিছুর ভয়ে যারা সত্যি সত্যি সমাজের সুধীজন, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, সাধারণ মানুষ, কৃষক, সবাই চেপে গেছে। চেপে যাওয়ার পরে এখন যারা মাঠে আছে, মত করা তো তাদের অভ্যাস, তারা মানুষের কাছে ব্ল্যাকমেইল করে টাকা নেয়, তারা তাদের নেশার টাকা জোগাড় করে। এদের একটারও চেহারা দেখে মনে হয় এরা ছাত্র নামে, এরা ঢুকেছে সামহাও ইউনিভার্সিটিতে, এখন তারা এইসবের মধ্যে যুক্ত হয়ে গেছে। বুঝলাম তারা মব করতেছে, এখন নিজেরা একটা ছাত্র দল নামে একজন আরেকজনকে পিটাইতেছে, মারতেছে। এটা তো হতেই হতো। বলে না যে মানে একটা কবির কবিতা আছে না, যে যখন ওকে মারছিল আমি দেখছিলাম, তাকে মারছিল আমি দেখছিলাম, ইহুদিদের মারছিল আমি দেখছিলাম, এখন আয়সা দেখে আর কেউ নেই, আমার কাছে চলে আসছে। ব্যাপারটা এরকম হয়েছে, এটা হতেই হতো। এখন আরেকটা বিষয়, মব যে করতেছে, এই যে ছেলেটাকে যে পিটালো, দাঁত ভেঙে দিল, কি সাংস্কৃতিক সম্পাদক ঢাকা ইউনিভার্সিটির, ওর নাম মনে থাকে না আমার, এই ছেলেটা কি পরিমাণ মব করছে। হ্যাঁ, মোসাদ্দেক, দেখলে মনে হয় ও বাংলা ছাত্র, ওকে দেখলে মনে হয় ও সাংস্কৃতিক সম্পাদক। ওর সাথে বাংলা ভাষা এবং সংস্কৃতির কোন সম্পর্ক আছে? হাউ হি গট ইনটু দিস সাবজেক্ট, হাউ, কিভাবে? এগুলো তো আমরা দেখি না, এগুলো আমরা কখনোই দেখতে চাই না, আমরা উপরটা দেখি। এখন ঘটনা ঘটছে মবের এইসব, এখন দেখবো, কালকে আবার অন্য বিষয় না কথা বলবো, আপনি কথা বলবেন, আমি কথা বলবো, সবাই কথা বলবো। রুট কজ
ক্যান্সারটা যে ছড়ায় গেল, কেমনে ছড়ালো এটা দেখি না। আচ্ছা, এগুলো বাদ দেন, সব জিনিস আলাদা করে রাখি। এই যে এখন 2-3 দিন যাবত যে গুপ্ত আর মব বলে মারামারি করতেছে এবং সব অনেক মানুষ যে যে পিটাচ্ছে ছেলেগুলোকে, আপনার কি মনে হয় সবই ছাত্র দল? এখানে কি সাধারণ মানুষ আছে? এটা তো একটু খুঁজে দেখা উচিত না আমাদের? মানুষ কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে? আর কত মাইর খাবো? সেটা যদি হয়, সেটা যদি প্রাথমিক একটা স্ফুলিঙ্গ ওয়েভ আছে না, সুনামি আসার আগে বা যে কোনো ঝড় আসার আগে একটা ওয়েভ আসে, এটা যদি সাধারণ মানুষ হয়, এখানে যদি সাধারণ মানুষ চিপা চাপা চিন্তা করে, এমনি তো পারি না ছাত্র দলের আলাদা যে তোর একটু পিটাই আসে, তাহলে আপনি বুঝতে পারতেছেন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর যদি নিজেরা নিজেরা হয় তাহলে এক ধরনের, বাট যেভাবেই হোক আমাদের সামাজিক শৃঙ্খলা তো আসলে ভেঙে গেছে। এটা ভেঙে গেছে আমি, আপনি, জিয়া ভাইদের মতো কিছু মানুষ। অনেকে আমাদেরকে বলে নিজের খায় বনের বনের মোষ তারাই, পাগল ছাগল, বিদেশে বসে অনেক ধরনের উপমা দেয়। আবার অনেকে বলে সুবিধাবাদী, অনেক কিছু বলে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা কিন্তু 2টা বছর যাবত বলতেছি এগুলো আমাদের স্টপ করা উচিত। এই যে শিক্ষককে পিটানো, বুদ্ধিজীবীদের কি, বিচারককে পিটানো, সিনিয়রদের পিটানো, গুরুজনদের দেখলে পিটানো, ভিন্ন মতাবলম্বী দেখলে পিটানো, সুফি দেখলে পিটানো। সেদিন কালকেও চিটাগং একজনকে এক পুরোহিতকে মেরে ঝুলে রাখছে গতকালকে। আরেকটা ভিডিওতে দেখছি একজনকে মেরে ছাত্রলীগ বা যুবলীগ করে বা স্বেচ্ছাসেবক লীগ করে ছেলেটা এরকম কুজে আছে, আর ওই কোজা ওই যে মারতে মারতে মানুষটা সোজা দাঁড়াতে পারতেছে না, সেই মানুষটাকে মাঝখানে দাঁড়িয়ে দুই জঙ্গি, হুজুর জঙ্গি, তাদের কাঁধে হাত দিয়ে ছবি তুলে সেটা ভাইরাল করে দিচ্ছে, এন্ড উই পিপল আর ওয়াচিং দ্যাট। মানে আপনি কি প্রশ্ন করবেন, কি উত্তর চান, এটাকে কিভাবে র্যাপ করবেন, এই শৃঙ্খলা কিভাবে ফিরবেন, আমরা তো কিছু জানি না। জি, আপনি একটু সঙ্গে থাকুন। আপনি যে বললেন যে কিভাবে এর উত্তর, আসলে এটি খুব জটিল। আমি একটু ইঞ্জিনিয়ার জিয়া করিম, আপনি খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেন এবং আপনার মাথায় আসলে অনেক কিছু কাজ করে, অনেক কিছু থাকে। দেখে আপনি কোনো উত্তর দিতে পারেন কিনা যেটি সালে আহমেদ লোপা বলছিলেন। ধরুন এই কেউ কেউ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে কেউ কেউ এটা বলছে যে এই যে ছাত্রদল কিংবা শিবির বা এই এনসিপি যারাই আছে, তারা আওয়ামী লীগের উপরে বা আওয়ামী লীগের সতীর্থদের সমর্থকদের উপরে হামলা মব করতে করতে টায়ার্ড হয়ে গেছে। মানে এক ধরনের হয়রান হয়ে এখন তারা নিজেরা একে অন্যের উপরে মব করছে। বিষয়টি কি এমন কিনা? তাইলে এটা সামনে আরো কোন দিকে যেতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ফিজিক্সের সূত্র পড়েন, প্রত্যেকটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে, তাই না? আর একটা জিনিস যদি দেখেন, মজার বিষয় হচ্ছে যে এত মব দেখলাম, সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকলো এর আগে, বা সাধারণ জনগণ কোনোদিন এই মবকে বন্ধ করার জন্য কেউ গেছে? যায়নি। এখানে মব বন্ধ করার জন্য কে গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক। আপনার কাছে এখন প্রশ্ন জাগে না যে আসলে কি এটা মব নাকি এটা লোক দেখানো মব? তাহলে এইটা তো আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হয় এইটা এক প্রকার লোক দেখানো মব, যে দেখো এর এর এভাবেও মব, আমরা আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করার জন্য কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে আমি মরি নাই বা মরছি। সুতরাং এই এই যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে তাহলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কেন যাবে এই মোসাদ্দেক আর কে ছাড়াতে, যদি নিজেদের ভিতরে এটা লোক দেখানো না হবে যে একটু হলো, এইবার আমাদের নাটকের পর্ব শেষ হয়ে গেছে, এইবার বেরিয়ে আসো। সুতরাং এইটা লোক দেখানো ছাড়া আর কোনো কিছু না। সংসদে যেভাবে হচ্ছে সেই একইভাবে হয়েছে। আপনি দেখেন যে সারা জীবন আমরা দেখে আসছি যে বিশেষ করে ছাত্র সমাজ বাংলাদেশে, তারা সাধারণ মানুষের পক্ষে দাঁড়ায়, সাধারণ মানুষের পক্ষে কথা বলে।
তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় তিনটা জিনিস যেটা চলছে, একটা হাম, যে হামে প্রচুর মানুষ মারা যাচ্ছে আর বা শিশুরা মারা যাচ্ছে, আর একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 3 নম্বর হচ্ছে বিদ্যুতায়ন জ্বালানি সমস্যা। এখন ডাকসু, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা সবসময় বলা হয় বাংলাদেশের ইতিহাসে আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেইটার নেতৃত্ব দেয় ডাকসু। আপনি কি এমন কোনো কিছু দেখেছেন এখন পর্যন্ত যে তারা এই ব্যাপারগুলি নিয়ে মাঠে নেমেছে বা প্রতিবাদ করেছে? যে এতগুলি সন্তান মারা গেল, 300-400 শিশু মারা গেল, এই ব্যাপারগুলি দেখেছেন? গতদিন আজকে সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন যে এইটা এই যে এখন যে সমস্যা বিদ্যুৎ, এইটা তাদের দায়ভার না, এটা দায়ভার শেখ হাসিনার। গত 20 মাস কি শেখ হাসিনা সরকার চালিয়েছে? না বিএনপি জামাত জোট ইউনূসের মাধ্যমে সরকার চালিয়েছে? সুতরাং আপনি যদি দেখেন, যখন তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হলো, অথবা মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন কি ছাত্র দলের ছেলেরা এইভাবে সেক্রেটারিরা এসে বাধা দিছিল যে একে মারা যাবে না? যদি এটা সাজানো নাটক না হয় তাহলে তো ওখানেও তাদের উপস্থিত হওয়ার কথা ছিল। অথবা ঢাকায় যখন একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হলো, কই কেউ তো আসেনি। অথবা একজন বিচারপতিকে, প্রধান বিচারপতিকে জুতা পিটা করলো বা জুতার মালা দিল, তখন তো ছাত্রদল বা বিএনপির কেউ আসেনি বা প্রতিবাদও করেনি, বা বিএনপির আপনার দলগতভাবে কোনো প্রতিবাদ দেখেছেন বা কেউ বলেছে যে এটা অন্যায় হয়েছে একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে করা? অথবা ওনাদের দলেরই যিনি এমপি এখন, ফজলু ভাইয়ের বাসার সামনে যে অকথ্য ভাষায় গালাগালি করা হলো, কই উল্টা ওনাকে বহিষ্কার করা হলো। আমি তখন বলেছিলাম যে এটা শুধু লোক দেখানো, এইটা আর কোনো কিছু না। ওনাকে ইলেকশনের আগে নিয়ে আসবে এবং উনি মুক্তিযুদ্ধের কথা বলতে বলে মুখে থুতু ফেলে দিবে আর মুক্তিযুদ্ধের এবং সংসদে যে মুক্তিযুদ্ধের উপর কবর রচনা করবে। এক্স্যাক্টলি সেটা দেখলাম। সুতরাং এইগুলি আর কিছুই না, এটা লোক দেখানো। লোককে দেখানো হচ্ছে যে আমরা একজন আর একজনের শত্রু, প্রতিপক্ষ আসলে না। কিন্তু আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সময় দেন, জনগণ ওদেরকে পিটাবে। আপনি দেখেছেন যে মেট্রো রেলে গিয়ে ওখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট ছিল আবিদ, ও যেন কি বলছে মেট্রো রেলে, তখন জনগণ ওকে গণধোলাই দিছে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। সুতরাং এই অবস্থা, যে অবস্থা চলছে, জনগণ ক্ষিপ্ত হচ্ছে, আস্তে আস্তে জনগণ এটার উত্তর দিবে। কিন্তু এই এখন যেটা ঘটছে সেইটা জনগণ করেনি, এইটা আমিয়ান মামুর খেলা। কারণ জনগণের দৃষ্টিশক্তিটা এই যে আমাদের মূল সমস্যা, সেইখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এইগুলি ঘটনা ঘটানো হচ্ছে। এর বাইরে আমি কোনো কিছু দেখি না। যদি আসলে এই ঘটনাটি ঘটতো তাহলে তো শিবির বসে থাকতেন। আবার সাদেক কাইম বলছে যে সে এটার প্রতিশোধ নেবে। দেখা যাক। সাদেক কাইম তো সূর্য সেন হল না কোন হলে যেন ছাত্রলীগের সেক্রেটারি ছিল, আবার ওদের যে ফরহাদ সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিল। এটা তো গুপ্ত শিবির, সবাই জানে। সুতরাং অপরাধ তারা করে, কিন্তু দোষ ছাত্রলীগের। এটা ছাত্রলীগের ব্যর্থতা আমি বলবো, যে তারা কেন চিনতে পারেনি, তারা কেন তাদের দলীয় বা এই শিবির, গুপ্ত শিবির কেন ছাত্রলীগের ভেতর থাকবে। সুতরাং এইগুলি যদি দেখেন তাহলে আমি বলবো যে এটা আমিয়ান মামুর খেলা চলছে। তারেক রহমান দৃষ্টিশক্তি অন্যদিকে দেওয়ার জন্য এইগুলি করছেন। অথবা এই এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি তো বলেছিলেন যে আর বরদাস্ত করা হবে না। তাহলে এই বরদাস্ত কেন করলেন? প্রশ্ন জাগে। দেখা যাক কি করে। কোনো কিছুই করবেন না। ধন্যবাদ। সঙ্গে থাকুন। সালামের উপায়, এই যে মব হলো শাহবাগ থানার ওইখানে, তখন একটা ভিন্ন একটা চিত্র কিন্তু আমরা পেয়েছি। আপনার নজরে নিশ্চয়ই আসছে যে নূরের যে দলটা আছে, কি অধিকার পরিষদ, সেই তারা
গণ অধিকার পরিষদ, তারা গোলাপ ফুল নিয়ে নাকি যুদ্ধ থামানোর জন্য গিয়েছিল। তো এইটাকে আপনি কিভাবে দেখবেন? এরাও তো একই পথের পথিক নাকি? আহ, প্রথম কথা হচ্ছে যে গণ অধিকার পরিষদ মানে নুরুর যে দল, আহ, রাজনীতি সবাই করতে পারে, রাজনীতি করার জন্য রাজনৈতিক যে প্রজ্ঞতা দরকার সেটা আমি মনে করি না এদের আছে। সুতরাং সেই জন্য আমি যে ভাষায় কথা বলি অনেক সময় মনে হয় আমি খুব জিমিনিং জন, না, ইটস নট। নুরুর দল সারাক্ষণ অন দ্য রান, তারা সারাক্ষণ মারামারির মধ্যে। এত বছর আমরা যেটা নুরুকে দেখে এসেছি, নুরু মানেই, নুরু কোথায় যাওয়া মানে মাইর খাবে, এরকম একটা ব্যাপার। এখন নুরুর ফুল নিয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা প্রচার পাওয়ার জন্য। মানে ওখানে ফুল নিয়ে গিয়ে, মানে যে সিচুয়েশন, ওখানে ফুল নিয়ে গিয়ে কি থেমেছে? উল্টো জোবায়ের নামের যে ছেলেটা, ওই যে আরেকজন যে মার খেলো, সে বলছে আমাদেরকে কখনো ছাত্রলীগ এমনি পিটায় নাই। সো সিচুয়েশন ডিমান্ড করে আপনি কি করবেন, এটা ওখানে কোনো, আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা স্টানবাজি। হ্যাঁ, ওই যে স্টানবাজি করে না, একটা কিছু করলো যে এই যে আমি আপনি আলোচনা করতেছি, আলোচনা আসছে, ওখানে ফুল নিয়ে গিয়ে মিলাতে চেয়েছে। কারণ এটা তো সত্যি যে তারা আসলে সবাই এক। এখন একটা ছাত্রলীগ যাক, সবাই মিলে আবার ছাত্রলীগের উপর ঝাঁপায় পড়বে, এরকম আর কি একটা ব্যাপার। তবে আমার কাছে যেটা জিয়া ভাই বললেন যে এটা তারেক রহমান অন্যদিকে মোড় ঘুরানোর চেষ্টা করতেছে, হতে পারে, অসম্ভব কিছু না। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষ মানে এখানে সাধারণ ছাত্রও আছে। দ্যাট ইজ আমার ফিলিং বলতেছে। কারণ সাধারণ ছাত্ররাও কিন্তু, আমি অনেক ছাত্রদের সাথে আমার কথা হয়, মানে ওরা না বিরক্ত হয়ে গেছে। শুধু যে আপনি মনে করেন না যে ছাত্রলীগ বিরক্ত হয়ে গেছে, সাধারণ ছাত্র মানে প্রচন্ড ভাবে ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, এবং এক ধরনের, আমরা দেখেন ছাত্রলীগের কত মানে কত দুর্নাম আমরা গত 17 বছর শুনেছি। ইভেন দো ছাত্রলীগ যদি কৃষকের খেতে যায় ধান কাটতো, সেটা নিয়েও ট্রোলিং করেছে না? করেছে তো। ছাত্রলীগ বেয়াদবি করে কথা বলছে, সেটা নিয়েও ট্রোলিং করেছে। অথচ গত 2 বছর ছাত্র নামধারী এই যে সম্পাদক, আবার নাম ভুলে গেছি, এই যে ছেলেগুলা, এই ঘুরে ফিরে কিন্তু এই ফেস গুলো এবং তাদের সাথে কিছু মানুষ, তারা যে করছে, তাদের নিয়ে একটা কথা আপনি কোথাও শোনেন সুশীল সমাজের? আমি ঘুরে ফিরে এই জায়গাটা দিয়ে মানে আমি চিন্তা করি, আপনি কি একটা বার কোন শিক্ষক, আপনি বলবেন ভয় পাচ্ছে, তো ভয় পেলে আর কতদিন ভয় পাবেন? এবং আমরা জানি আমরা কোন মানুষগুলোর কথা বলছি, যারা এগুলো নিয়ে কথা বলতে পারে। একটা মানুষও তো কথা বলে নাই। আর এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই ছাত্রদের ভিতরে সাধারণ ছাত্র আছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আই মে বি রং। কারণ আমার কাছে মনে হচ্ছে মানে সময় এসছে হয়তো ধীরে ধীরে এটা শুনবেন, এনাফ ইজ এনাফ। কারণ এদের দ্বারা, না, আমি আপনাকে একটু থামাই। এনাফ ইজ এনাফ তো আমরা শুনেছি আরো প্রায় 1.5 বছর আগে উত্তরপাড়া থেকে, না কিন্তু সেটা পরে তো মত হচ্ছে না, উত্তরপাড়ার এনাফ ইজ এনাফ আর বাংলাদেশের বাঙালির এনাফ ইজ এনাফ কিন্তু এক না। উত্তরপাড়ার এনাফ ইজ এনাফ মানে ড্যামেজ করে দেওয়া এনাফ ইজ এনাফ, আর বাঙালির যে এনাফ ইজ এনাফ, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। অধিকার আদায়ের এনাফ ইজ এনাফ, 2 এনাফ ইজ এনাফ কে আপনি মিলাইতে পারবেন না। আমি বলছি সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, আপনি খোঁজ নেন ইউনিভার্সিটি গুলোতে, ঢাকা ইউনিভার্সিটিতে খোঁজ নেন আপনি, মেয়েরা, ছেলেপেলেরা, যারা আবাসিক হোস্টেলে থাকে তারা, যারা আবাসিক থাকে না বাসে করে যায় তারা, স্টিল আশা করা হয়েছিল ইলেকশনের পরে মানে একটু চেঞ্জ হবে, কিচ্ছু চেঞ্জ হয় নাই, প্যাটার্নটা বদলাইছে। আগে যেমন কি ইচ্ছা হয়তো অন্যটা টান দিয়ে নিয়ে চলে গেল, এখন এটা ডিফারেন্ট ওয়েতে করে, বাট করে। আগে চান্দাবাজিটা ডাইরেক্ট করতো, এখন এটা, কারণ ইউনুস ওই আশকারাটা দিছিল। ইউনুস সমাজটাকে, অর্থনীতি, বাংলাদেশ তো বিক্রি করেছে, অর্থনীতি তো ধ্বংস করেছে, কৃষকদের তো মেরে ফেলেছে। অ্যাট দ্য সেম টাইম সবচাইতে বড় যে ক্ষতি করছে, ও এই ভদ্রলোক
ভদ্রলোক বলতে ইচ্ছা করে না, এই লোক আমাদের সমাজের সমস্ত শৃঙ্খলা ভেঙে দিছে। সে নিজের পজিশন ঠিক করার জন্য এত বছর তাকে যারা বানাইছে তাদের উদ্দেশ্য সাধন করার জন্য আমাদের তরুণ প্রজন্মের জীবনটাকে, ভবিষ্যৎটাকে, বাংলাদেশের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিছে, তছনছ করে দিছে। সে ডেলিভারেটলি বলছে তরুণদের তোমরা রাস্তায় থাকো, এই মবারদেরকে বলছে রাস্তায় থাকো। এখন এরা করতো নেশা, খাইতো ভাঙ, এখন তো তাদের অভ্যাস হয়ে গেছে এই বলছে না, সার্জিস আলমী তো নির্বাচনের পরে বলছে, আগে তো ইউনূস স্যার ছিল, যা ইচ্ছা তাই করতে পারতা, এখন তো পারা যাবে না। এটা তো একটা হ্যাবিটের মতো হয়ে গেছে। এই যে আম্মার একটা আছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সে বলছে ছাত্র দলের সাহস নাই আমাকে এসে টাচ করার, মানে কি ইনস্টিগেট করতেছে। আপনি কি মনে করছেন যে এই যে গুপ্ত, এই যে নতুন করে এই যে ছাত্র দল আর ছাত্র শিবিরের মারামারি, এটা এখানে থামবে না, এখান থেকে শুরু। এবং তারেক রহমানের এই ক্যাপাসিটি নাই এটা বন্ধ করবে। সে তার নিজের ছাত্র দলকে বলতে পারবে না, অনেকদিন পরে ক্ষমতায় আসছে তারা, কারণ তার এই ছাত্র দলকে লাগবে। সে এই মবারদেরকে বলতে পারবে না, কারণ এদেরকে কাঁধে চেপে সে ক্ষমতায় গেছেন উনি। আপনি কি দেখছেন উনার মেয়েকে কি বাজে ভাবে ট্রোলিং করতেছে ছাত্র শিবিররা, বাজে বাজে সব ছবি। কত বড় ইতর এই ছাত্র শিবির, কত বড় ইতর এরা। এই ইতরদেরকে বাংলাদেশের কিছু সুশীল সমাজ, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এই ইতরদের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়ার জন্য এখন এই ইতর গুলা ওনাদেরকে করবে। আমি তো লজ্জায় মাথা কাটা যায়। এরা সজীবদের জয়ের বাচ্চাকে নিয়ে বলছে, পুতুলের বাচ্চাকে নিয়ে বলছে, সবার বাচ্চাকে নিয়ে বলছে, সবাইকে নিয়ে বলছে। এখন স্বয়ং তারেক রহমানের মেয়েকে নিয়ে ট্রোলিং করতেছে এই ছাত্র দলের এই মারামারিতে। আপনি সোশ্যাল মিডিয়া খুললে লজ্জায় আপনি তাকাতে পারবেন না। এই পরিমাণ ইতর এই ছাত্র শিবিরের, এই যে ছাত্র শিবির, এই মবার গুলা, এদেরকে কন্ট্রোল করা কি এত ইজি? আমি এই যে কন্ট্রোলের জায়গাটিতে আমি জিয়া ভাইয়ের কাছে আসার আগে আপনাকে আবার একটু, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলছেন, আরেকটি জিনিস যে এই যে যারা যে মোসাদ্দেক এবং আরেকজন কি আরেক ছেলের নাম জোবাই, তারা যে মার খেলো, কোন একজন আমার ইসেই দেখলাম যে কোন একজন বলছেন যে তারা কি একটু অন্যভাবে বিষয়টাকে এনজয় করতে চায় কিনা, নিজেরা মার খেয়ে, যেহেতু নূর মার খেতে খেতে আজকে মন্ত্রী হয়ে গেছেন, প্রতিমন্ত্রী হয়ে গেছেন, এখন তাদেরও এরকম একটা কিছু যে ওই মারটার খেয়ে আরো বিখ্যাত হওয়ার মতো একটা খায়েশ তাদের মধ্যে আছে কিনা। কারণ যেহেতু মার খেতে খেতে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, একবারে এমপি একবারে মন্ত্রী হওয়া যায়, এই সুযোগটা এই মার খাওয়ার মধ্যে দিয়ে নিজেরা সাজিয়ে কার চেয়ে কে বেশি মার খেতে পারবে, এমন কিছু হতে পারে কিনা, একটু ছোট করে আর কি শুনতে চাচ্ছি। হতে পারে। এখন বাংলাদেশে কি যে হচ্ছে, সব অসম্ভবের ঘটনা সম্ভব এখন হইতেছে বাংলাদেশ। ওটাও হতে পারে, মানে তারা অ্যাড্রেস হওয়ার জন্য, তারা প্রচারের আলোয় আসার জন্য নিজেরা করতে পারে। আপনি এদের দ্বারা, বিশ্বাস করেন, এদের দ্বারা আপনি কিচ্ছু আশা করতে পারেন না। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা ভেঙে গেছে। এরা কাউকে ডরায় না, এরা যা ইচ্ছা তাই করতে পারে, প্রচারের জন্য করতে পারে। আই ডোন্ট ট্রাস্ট দেম। না, কারণ হচ্ছে যে যেইভাবে যত মানুষ গণপিটুনি দিল, তাতে তো এর মানে ওইখান থেকে হাইটা বের হওয়ার মতো অবস্থা থাকার কথা না। আমরা যা দেখলাম বাঁচলো, অসম্ভব কিছু না। এটা পুরোটাই একটা কল্পিত সাজানো নাটকও হতে পারে। যেটা জিয়া ভাই বললো, সেক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা অন্যদিকে। তবে ডাইরেকশন অন্যদিকের ব্যাপারে আমি যেটা বলতে চাই, আমার কাছে স্টিল মনে হচ্ছে বিএনপি সরকার আসলে দে ডোন্ট কেয়ার। পাবলিক নিয়ে তো ওনারা কেয়ার করে না। ওনারা যেভাবে সংসদ চালাচ্ছে, যেভাবে ওনারা সভা বক্তৃতা দিচ্ছে, তাতে কাজ করে আমার মনে হয় না যে দে ডোন্ট ইভেন বদার যে পাবলিক কি ভাবলো না ভাবলো, তাদের ইন্টারেস্ট, মানে তাদের অ্যাটেনশনটা অন্যদিকে নেই। দে ডোন্ট ইভেন বদার। এটা আমার কাছে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জিয়া ভাই, আপনাকে একটু শেষে নিয়ে আসলাম এই কারণে আপনার কাছ থেকে একটু
একটু কড়া ভাষায় একটু কথা শুনতে চাই আর কি। সেটা হচ্ছে এই যে থানার ভিতরে মব হলো, এই শাহবাগ থানায় এর আগে আরো কয়েকবার হয়েছে, এই শাহবাগ থানায়। তো পুলিশের বেষ্টনীর মধ্যে, থানার মধ্যে হোক নিজেরা এই সাহসটা কিভাবে হলো আর কি? 5ই আগস্ট না হয় তারা 450টা থানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু এখনো কেন এই সাহস বা দুঃসাহস যাই বলি, এবং পুলিশ একজনকে ধরলো না? থানার মধ্যে মারামারি করলে যারাই করুক তাদেরকেই তো আটক করার কথা ছিল, সেটাও তো হলো না। মাসুদ সাহেব এসে তাদেরকে কোথায় নিয়ে গেল, কি করলো, সব ঠান্ডা হয়ে গেল। তাহলে এইটা কেন, থানাটাকে তারা কেন এই মবের জন্য বেছে নিল আর কি? এটার মধ্যে আপনি কিছু দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন যিনি প্রধানমন্ত্রী, আমি বলি মুচলেকা প্রধানমন্ত্রী বা আপোষের প্রধানমন্ত্রী। সুতরাং আপনার মনে থাকার কথা যে উনি যখন বাংলাদেশে আসলেন ডিসেম্বরের 25 তারিখে, ওনার যে কর্মসূচির ভেতরে ছিল প্রথমে হাদির কবর, ওনার ভাইয়ের কবরে না, হাদির কবরে। সুতরাং একজন জঙ্গিকে যখন আপনি হিরো বানাতে চাইবেন বা জঙ্গিকে যখন উপরে তুলবেন, তখন এই অবস্থা হতে পারে। আর একটা জিনিস, যে যে বাংলাদেশে পুলিশের যে কোমর ভেঙে দেওয়া হয়েছে, সেইটা তারা প্রমাণ করলো যে না, পুলিশ এখনো তাদের কোনো কিছু করতে পারবে না। কারণ পুলিশ বাহিনী যেটা সাধারণত বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম ধাপ, তাদেরকে পুড়িয়ে মারা হলো। সেইটা সংসদে দাঁড়িয়ে বললেন যে এটা ইন্ডেমনিটি আছে, এটার গুলির বিচার করাবে না। তার মানে পুলিশকে আপনি নিঃস্ব করে দিচ্ছেন, অকেজো করে দিচ্ছেন। সুতরাং এবং আপনি একদিকে যেমন পুলিশকে অকেজো করছেন, অন্যদিকে আপনি জঙ্গিকে উৎসাহিত করছেন। আপনি দেখেন এই মারামারিগুলি পুলিশ স্টেশনের ভিতরে হলো, তাহলে কোনো কেস হলো না কেন? যদি ছাত্র শিবিরের নিজেদের ভেতরে যদি দুইজনের আমিয়ান মামুর গন্ডগোল না হয়, তাহলে তো এক পক্ষ আর এক পক্ষের ভিতরে কেস হওয়ার কথা, কেস হলো না কেন? এই জন্য আমি বলছি যে না, এইগুলি জাস্ট লোক দেখানো, এটা তারেক রহমানের লোক দেখানো। কারণ এখন যে বড় সমস্যাগুলি সেইগুলি আমি বলেছি, এই সমস্যাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এইগুলি করছে। এবং পুলিশ স্টেশনে করছে, যে পুলিশের সামনে করছে এই কারণে যে পুলিশকে দেখাচ্ছে তোমাদের কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের এই শিলং সালাউদ্দিন শিলং সালাউদ্দিন আছে, যিনি আমাদেরকে ব্যাকআপ দিবেন। না হলে উনি তো বড় বড় কথা বলেন যে কোনো বরদাস্ত করা হবে না। বরদাস্ত কেন করেন? এই পর্যন্ত তারা দেখেন এত মব হয়েছে এর আগে পরে, একটারও কোনো কিছু তদন্ত হয়েছে বা কোনো কিছু হয়েছে? আবার মাঝে মাঝে বলেন যে শেখ হাসিনা অনেক টাকা নিয়ে গেছেন। তাহলে শেখ হাসিনা নিয়ে গেছে 20 মাসে, তো আমি কোনো কিছু দেখলাম না। এরাই তো বলেছিল যে 26 লক্ষ ভারতীয় কাজ করে। যদি সেইটা সত্যি হবে, অথবা যদি ভারতীয় সেনাবাহিনী বলছে ভারতীয়রা এসে গুলি করে এই ছাত্রদের মেরেছে, তাই তো বলেছে ন্যারেটিভ, তাহলে একটা তদন্ত হতো, সেই তদন্তে বেরিয়ে আসতো। কিন্তু তদন্ত কেন হয়নি? সুতরাং এইগুলি হচ্ছে নিজেরা যেমন তখন করেছে আন্দোলনকে বেগবান করার জন্য বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মূলত সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এখন একই অবস্থা করেছে, সাধারণ মানুষকে ধোঁকা দিতে চাচ্ছে যাতে মানুষ এই সরকারের প্রতি ক্ষিপ্ত না হয়, যে না আমরা প্রতিপক্ষ, আমরা তোমাদের স্বার্থ দেখছি। আসলে স্বার্থ দেখবে না। যদি স্বার্থই দেখতো তাহলে গোপন চুক্তি কেন? আপনি দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার কথা, সেটা চালু কেন হতে পারছে না? আপনি এখন সেন্টার ফিউজ কিনবেন, ফিউল কিনবেন, নিউক্লিয়ার ফিউল কিনবেন, সেটা কিভাবে কিনবেন? যদি আপনার রাশিয়া থেকে কোনো কিছু কিনতে হয়, আপনার অন্য দেশের পারমিশন লাগবে। আপনি পারবেন? এত বড় একটা প্রজেক্টে অকেজো করে। শেখ হাসিনা প্রচন্ড দূরদর্শী ছিলেন, ব্যালেন্স করতে পারতেন। ধরেন এই ইয়াকে আপনার এইটা হচ্ছে সম্ভবত দিনাজপুরের ওই সাইডে, ওখানে একটা হসপিটাল করছে চাইনিজকে দিয়ে। কারণ বর্ডার এলাকায় অনেক ইয়া হয়, যাতে চায়না নজরদারি করে, যে চায়নার তোমার স্বার্থ এখানে আছে, তোমার নজরদারি করতে হবে, তাই না? ব্যাপারটা বুঝেন যে কিভাবে করেছে। সুতরাং সবাইকে ব্যালেন্স করে দিয়ে চলা, কারোর সঙ্গে শত্রুতা না, ব্যালেন্স করা, সেইটা এই সরকারের নেই। যিনি
17 বছর লন্ডনে বসবাস করলেন, একটা কলম পড়ালেখা করলেন না, যিনি চাকরি করলেন না, তার ওয়াইফ পাশ করার পরেও চাকরি করতে দিলেন না, তার কাছ থেকে আপনি এর চাইতে ভালো কি আশা করতে পারেন? উনি যদি প্রথমে আসার পরে বলতো না আমি ওনার বাবার কবরে যাবেন, ফাইন। উনি মুক্তিযোদ্ধাদের কবরে যাবেন, ফাইন। উনি যদি বলতো আমি বঙ্গবন্ধুর কবরে জিয়ারত করতে আছি, ফাইন। কিন্তু উনি যখন সেইটা না করে একজন জঙ্গির কবর জিয়ারত করতে যান, তখনই বোঝা যায় উনি জঙ্গির মদতদাতা। কারণ উনি এর আগে 64টা ডিস্ট্রিক্টে একদিনে বম ব্লাস্ট করেছিলেন, 10টা অস্ত্র এনেছিলেন। তারপরে আপনার 21শে আগস্টের মতো এক জঘন্যতম হত্যাকাণ্ড উনি করে সেই নায়ক ছিলেন। এর বাইরে আওয়ামী লীগ নেতাদের শাহ এস এম কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার, মমতাজউদ্দিন খুলনায়, মঞ্জুরুল ইমাম সহ নেতাদের হত্যা করেছেন, আইভি রহমানকে হত্যা করেছেন। সেই হত্যার একজন কুখ্যাত খুনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং সে যখনই, আমি ভাবলাম যে হয়তো অনেকে ভেবেছিল যে বিলেত থেকে এসে বিলেতে হয়তো অনেক কিছু শিখেছে, কিন্তু কি শিখলো? এসেই সঙ্গে সঙ্গে হাদির মতো এক সন্ত্রাসী, যে কিছুদিন আগেও বলেছে ও 1, 2, 3, 4 তারেক রহমানের ডাডারা, তারপর টিনের চালে কাউয়া তারেক রহমান ডাডারা। সেই মানুষের কবরে যেতে হবে, অথবা এই শিবিরের সঙ্গে একসঙ্গে বসে রাজনীতি করতে হবে। তাহলে তার কাছে কি আশা করতে পারেন? আমিও কোনো কিছু আশা করি না। আমি মনে করি যে এইটা একটা সাজানো নাটক। মানুষ দেখেন কিছুদিন যাক, দুর্ভিক্ষ হবে। আমি প্রাইভেট সেক্টরের সময় যে সমস্ত বিদ্যুৎ কোম্পানিগুলি আছে, আজকে ঢাকা শহরে লোডশেডিং আরো বাড়বে। তারা বলছে, প্রাইভেট সেক্টর বলছে তাদের কাছে যে জ্বালানি ছিল গত সপ্তাহে, বলছে 1 সপ্তাহ আছে, এরপরে তাদের 20% এফিসিয়েন্সিতে রান করা হবে, তার মানে লোডশেডিং আরো বাড়তে থাকবে। এরাই তো হারিকেন মিছিল করেছিল না? আপনার মনে থাকার কথা কয়েক বছর আগে। এই তাহলে এখন কেন তারা হারিকেন মিছিল করে না? আপনার এই একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি দেখেছেন যে এই শিলং সালাউদ্দিন কয়েকদিন আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মিট করেছেন। সৌদিতে অবস্থানরত 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছেন। তার মানে কি আপনি 22,000 বাঙালিকে সৌদি আরব থেকে বের করে দিবেন? এর বাইরে যদি দেখেন যে এই সরকার, এই বিদ্যুৎ মন্ত্রী কি বলেছেন, বিশ্ববাজারে দাম বাড়ায় সরকারের বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আবার রুহুল কবির রিজভী বলেছেন জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন। আবার শিলং সালাউদ্দিন বলেছে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই, পাচার ও অপচয় রোধে কিঞ্চিত মূল্য বৃদ্ধি করা। যদি এই পাচার রোধ করা হয় তাহলে তেলের দাম বাড়ালেন কেন? সাধারণ এই তেল তো অনেক আগে আসছে, আপনি তো এটা তেল বেশি দাম দিয়ে কিনে না, তাহলে জনগণ কেন ভর্তুকি দিবে? তার মানে এইটা তারেক রহমান অথবা তারেক রহমানের মন্ত্রী পরিষদের পকেটে গেছে। সুতরাং এইগুলি যদি দেখেন যে মানুষকে দেখেন, বিদ্যুৎ মানে খাম্বা আছে বিদ্যুৎ নেই, পাম্প আছে তেল নেই, কার্ড আছে টাকা নেই, এই হচ্ছে তারেক রহমানের ম্যাজিক, এই তারেক রহমানের প্ল্যান। সুতরাং তার কাছ থেকে কোনো ভালো জিনিস আশা করতে পারেন না। যে কয়েকদিন আগে উনি এর আগে কুমিল্লায় কি বলেছেন মনে আছে, যে কুমিল্লা ইপিজেড নিয়ে যেটা বলেছেন, মানুষ কয়েকদিন আগে নীলফামারীতে গেছেন, নীলফামারীতে বলেছেন একটা মেডিকেল কলেজ করবো, ওখানে একটা মেডিকেল কলেজ আছে। তার কাছে কি আশা করতে পারেন আপনারা? তিনি আশা করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না? যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হয় তাকে প্রথমেই তাকে পুলিশ হত্যার তদন্ত করতে হবে, বিচার করতে হবে। যদি সেই বিচারটুকু করতে পারেন তাহলে পুলিশের মনোবল ফিরে আসবে, পুলিশ এইটা কন্ট্রোল করতে পারবে এবং পুলিশকে স্বেচ্ছায় কাজ করার অধিকার দিতে হবে। তারপরে কয়েকটা রিজিম চেঞ্জ হয়েছিল, জিয়াউর রহমান, তারেক কি বলে, এরশাদ, খালেদা জিয়া, তাদের সময়ে এই চুক্তি তারা করতে পারেনি। শেখ হাসিনা 16 বছরেও পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন, এখনো প্রমাণ পাওয়া যাচ্ছে, এই ধরনের চুক্তিতে শেখ হাসিনা রাজি হন নাই বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। মিলিয়নস অফ টাকার বিনিময়ে মিথ্যা অপপ্রচার করে, প্রতারণা করে যে লোক
যে লোকগুলাকে মারা হয়েছিল তারা মরেছিল আন্দোলনকারীর পিছনে যারা ছিল তাদের গুলিতে, পুলিশের গুলিতে না, সরকারের গুলিতে না। এগুলো এখন সবাই জানি। তো এই যে গভীর ষড়যন্ত্র করে ক্ষমতা চ্যুত করা হয়েছিল শেখ হাসিনাকে, তার ফলে ইউনিট সরকার এসে এই চুক্তিটা করেছে। কাজে তাদের দিক থেকে ঐতিহাসিক, আর বাংলাদেশ থেকে, দেশের পক্ষ থেকে ঐতিহাসিক এই জন্য যে এত প্রেসার দেওয়া সত্ত্বেও শেখ মুজিব এর, বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার, পরবর্তীতে সামরিক শাসনের যে সরকারগুলো এসেছিল, শেখ হাসিনার আর অনেক ভয় ভীতি, হত্যার চেষ্টার হুমকির সত্ত্বেও তিনি এটা দেন নাই। কাজেই বাংলাদেশ থেকে যেটা 50-55 বছরে যে চুক্তিটা করা হয় নাই, সেটা এই বর্তমান সরকারের, আগের সরকার এবং এই বর্তমান সরকারের সমর্থন রয়েছে। ইউনিট সরকার এইটাই নির্বাচনের 3 দিন আগে এইরকম একটা চুক্তি স্বাক্ষরিত হলো। এটাও নেগেটিভ সেন্সে ঐতিহাসিক ঘটনা, কারণ একটা দেশে নির্বাচন হবে, নির্বাচনে যে দল জয়ী হবে সেই দল সরকার গঠন করবে এবং এই ধরনের জাতীয় ইস্যুতে, জাতীয় চুক্তি, সেটা একটা নির্বাচিত সরকার করবে। ইলেকশনের 3 দিন আগে তড়িঘড়ি করে কেন করা হলো? এবং সেখানে বলাই হয়েছে, যখন প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা বা দেশবাসী জানতে চেয়েছে, তারা বলছে এইটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতো হয়েছে, অর্থাৎ এর ভিতরে কি চুক্তি আছে সেটা ডিসক্লোজ করা যাবে না। এটা তো হতে পারে না। দুটো সার্বভৌম দেশের মধ্যে চুক্তি হবে, সেটা পার্লামেন্টের জানা উচিত। পার্লামেন্ট তখন ছিল না, অন্তত রাজনৈতিক দলগুলোর জানা উচিত। তা না হলে অন্তত মিডিয়াতে এটা আলোচনা হওয়া উচিত। মিডিয়া যখন জানতে চেয়েছে, জনগণ যখন জানতে চেয়েছে, বলছে যে এটা প্রকাশ করা যাবে না, এগ্রিমেন্টে আছে নন ডিসক্লোজার ক্লজ আছে। তো সেই দুই পয়েন্ট অফ ভিউয়ে এই দুই পক্ষেরই এটা একটা ঐতিহাসিক ঘটনা। যারা বিজিত হয়েছে, যারা জয়ী হয়েছে তাদের জন্য ঐতিহাসিক ঘটনা, এই চুক্তিতে যারা বিজিত হয়েছে, পরাজিত হয়েছে তাদের জন্য ঐতিহাসিক পরাজয়। তো এখন যদি আমরা আলোচনা করি এই চুক্তিতে কি আছে, কেন এটা বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণ বা আমরা যারা সচেতন ব্যক্তি, আমরা কেন বলছি যে এই চুক্তিটা আমাদের স্বার্থের বিরুদ্ধে? তার কারণ হলো এইখানে যে চুক্তিগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, মিডিয়াতে সরাসরি ডিসক্লোজ করা হয় না, সেখানে কি আছে যে আমাদের সার্বভৌমত্ব সেখানে বন্ধক দেওয়া হয়েছে। অর্থাৎ একটা স্বাধীন দেশ কোন দেশের সাথে কিভাবে ব্যবসা করবে এটা সেই দেশের অধিকার, কিন্তু এখানে আমরা কোন দেশ থেকে অস্ত্র কিনবো, কোন দেশের রিপেয়ারের জন্য যে যন্ত্রপাতি সেটা কিনবো, সেগুলো আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হবে। এমনকি জ্বালানিও কোত্থেকে জ্বালানি থেকে আসবে, খাদ্য থেকে আসবে। কালকেই একটা নিউজে দেখলাম যে আমেরিকার থেকে বাংলাদেশকে মাংস কিনতে হবে, পর্ক মাংস সহ। বাংলাদেশের মানুষ তো 90% লোকে তারা মুসলিম, তারা পর্ক খায় না, সেটাও কিনতে হবে এখান থেকে। তারপরে এই চুক্তির ফলে যে বাংলাদেশের যে এগ্রিকালচারের যে ইকোনমি, সেটা ধ্বংস হবে। কারণ যে জিনিসগুলো আমরা দেশের থেকে প্রোডাকশন করতে পারবো বা অন্য দেশ থেকে সস্তায় কিনতে পারবো, সেগুলো কিনতে হবে আমেরিকা থেকে। যেমন খাদ্যের কথাই বলেন, খাদ্য যদি একই দামে কিনেন ইন্ডিয়া এবং আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে ক্যারিং কস্ট হবে কম, আর তাছাড়া কম্পিটিশনে ইন্ডিয়ার প্রোডাকশন কস্ট কম, সেই জন্য দরও কম হওয়ার কথা। তো মানে আপনি যে ক্লজ গুলো আছে সেগুলো যে একটা একটা করে যদি আপনি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা ক্লজে, প্রত্যেকটা শর্তের ভিতরেই বাংলাদেশের জন্য ক্ষতিকর পরিস্থিতি, আমেরিকার জন্য ফেভারেবল টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই সমস্ত কারণে আমরা ইজিলি বলতে পারি যে এটা একটা বৈষম্যমূলক একটা চুক্তি,
কারণ জাতির সাথে আরেক জাতির যে চুক্তিগুলো হয় সেগুলো সমতার ভিত্তিতে হতে হবে, অর্থাৎ বোথ কান্ট্রি শুড বি মিউচুয়ালি বেনিফিশিয়াল। এখানে তা হয় না, এখানে এক পক্ষ হয়েছে। তারপরে এইটার যে পরিস্থিতির যে কমপ্লিকেশন সৃষ্টি করবে, বাংলাদেশের এই যুগে বাংলাদেশ একটি ভালো পজিশনে রয়েছে ভূতাত্ত্বিক কি বলে জিওফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ, ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়, ইন্ডিয়া যেহেতু আমরা ইন্ডিয়ার পেটের ভিতরে চারদিকে ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়া চাইবে তাদের স্বার্থ বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে পারবে না। রাশিয়া আমাদের পুরাতন বন্ধু, তাদের স্বার্থক্ষুণ্ণ হলে বা আমরা রাশিয়ার সাথে যাদের যে সমস্ত দেশের বৈরিতা আছে তাদের সাথে যে সখ্যতা তৈরি করি, সে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। চায়না আমাদের প্রতিবেশী, চায়নার থেকে ব্যবসা বাণিজ্য অনেকটা সহজলভ্য হয় এবং তারাও সস্তায় দামে জিনিসপত্র বিক্রি করতে পারে। তো এখন এই চুক্তির ফলে আপনি চায়নার সাথে কি করবেন সেটা এই চুক্তির মাধ্যমে আপনাকে বিচার করতে হবে। ইন্ডিয়ার সাথে কি হবে সেটা করতে হবে। এই যে কয়েকদিন আগে তেল কেনার জন্য রাশিয়ার থেকে না কোথেকে তেল কিনবে, সেটা আমেরিকার পারমিশন লাগবে, আমেরিকার পারমিশন চেয়েছে। তো এই যে অসম চুক্তি, এগুলো প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করেছে। বাংলাদেশের কোনো নিস্তার নাই এই চুক্তির ফলে, কারণ এই চুক্তি এই দুর্বল সরকার তারা বাতিলও করতে পারবে না। কোন একজন মন্ত্রী বলেছে না এটা বাতিল করা যাবে না, বাতিল করা যাবে না, সে ঠিক, কারণ আমেরিকা এত বড় একটা শক্তিশালী দেশ, তাদের সাথে আপনি যে চুক্তি সই করেছেন সেটা আপনি এখন কিভাবে বাতিল করবেন? তাদের রক্তচক্ষু ভয়ে তো আপনার মানে বাংলাদেশের অবস্থা কাহিল হয়ে যাবে। তাছাড়া মানে আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, তার মানে এরকম আমাদের তো একটা জানা আছে যে প্রোটোকল অনুযায়ী যদি সরকারের পরিবর্তন হয়ও তবেও এই চুক্তি নির্দিষ্ট সময়ের আগে যেই সরকারই আসুক বাতিল করা সম্ভব হবে না। অন্যান্য যেমন আগের চুক্তিগুলো চেয়েছিল যেগুলো বাতিল করতে ডক্টর ইউনূসের সরকার কিংবা এই তারেক রহমানের সরকার, তারাও কিন্তু সেগুলো পারছে না। তো এই ক্ষেত্রেও তেমনটাই হবে, মানে দীর্ঘমেয়াদী একটা ফাঁদে পড়ে গেল। শিওর, শুধু ফাঁদে পড়ে গেল না, মরণ ফাঁদ বাংলাদেশ গলায় নিয়েছে। এখান থেকে নিস্তারও পাবে না। এই চুক্তি যদি বাস্তবায়িত হয় বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস হবে, এগ্রিকালচার প্রোডাক্টের এফেক্ট হবে, তারপরে পলিটিক্যালও একটা ইম্প্যাক্ট আছে। যে আপনি যদি এইভাবে হাত পা বেঁধে একটা রাষ্ট্রকে দেন, অন্য রাষ্ট্র যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভালো চায়, তারাও কিভাবে বাংলাদেশের সাথে হ্যান্ডেল করবে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো তারপরে এই যে এখন যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে তারেক জিয়া ক্ষমতায় আসলো, সেও এমনি তো আপনি যেটা উল্লেখ করলেন যে এক সরকারের পরে সরকার যখন আসবে তখন তারা নিয়ম অনুসারেই, প্রোটোকল অনুসারে তারা এটা বাতিল করতে পারবে না। এর উপরে হলো তারেক জিয়া ক্ষমতা এসেছে আমেরিকার ব্লেসিংস নিয়ে, এটা এখন মিডিয়াতে আলোচনা হচ্ছে। এই কি বলে রোজার রহমানকে, খলিলুর রহমানকে যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সেই নাকি নেগোশিয়েট করেছে বা আমেরিকার সাথে তাকে ক্ষমতায় বসানোর জন্য। তারপরে এছাড়া ভারতের সাথেও নাকি তারেক জিয়া শর্ত সাপেক্ষে সে প্রধানমন্ত্রী হয়েছে। তো এখন এই দুই দেশের কে যদি তারেক জিয়া তাদের কথা না শোনে বা যে চুক্তি হয়েছিল সেটা যদি বাস্তবায়িত না করে, এই সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে। ইউনূস সরকার কেন ক্ষমতাচ্যুত হলো? ইউনূসকে তো বসিয়েছিল আমেরিকা, আমরা সবাই জানি, এবং সে বসেই বলেছিল যে সে দীর্ঘ
সময় ক্ষমতায় থাকবে। এবং সে বলতো যে জনগণ চায় 50 বছর তাকে ক্ষমতায় রাখতে হবে। তো সেই ইউনূস কেন 1.5 বছরের মাথায় 2 বছরের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হলো? ভূ রাজনৈতিক কারণে। কারণ আমেরিকা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল যে তারা চায়নার থেকে দূরত্বে থাকবে, তারা আমেরিকার স্বার্থ দেখবে। ইউনূস ক্ষমতায় বসেই ভারতের সাথে বৈরিতা শুরু করলো। ভারত আমেরিকার বন্ধু, তারপরে চায়নার সাথে অর্থনৈতিকভাবে, এবং যখন সে ভিজিট করে অনেকগুলো ফাউল কথাবার্তা বলেছিল যে বাংলাদেশ কি বলে 7 সিস্টার ল্যান্ডলক কান্ট্রিজ বা স্টেটস, সেখানে বাংলাদেশের করিডোর, বাংলাদেশের সমুদ্র তারা ব্যবহার করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কথা বলে চায়নাকে সন্তুষ্ট করতে চেয়েছিল, কিন্তু এতে আমেরিকা বুঝেছে যে ইউনূস সরকার আস্তে আস্তে চায়নার দিকে এগুচ্ছে। তো বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই তারেক জিয়া সরকারও তাই করছে। আমেরিকা, ভারত আশা করেছিল যে তারা তারেক জিয়াকে ক্ষমতায় বসিয়েছে, এদের কথা শুনবে, এদের স্বার্থ রক্ষা করবে। যেমন ভারতের সাথেই চুক্তির অন্যতম অংশ ছিল যে তারা এই দুই আমেরিকা এবং ইন্ডিয়া তারা চেয়েছিল বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এবং তারা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পূর্ব শর্ত হলো যে সমস্ত পলিটিক্যাল পার্টির সমস্ত জনগণের রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষমতা, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা। ইউনূস আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছিল, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আওয়ামী লীগ কি বলে বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন লাভ করা একটি দল। গত কয়েক নির্বাচনে আওয়ামী লীগ 50% মতো ভোট পেয়েছে। আর গত 18 মাস প্রায় 2 বছরে ইউনূসের দুঃশাসনে সেই মবক্রেসি, আইনের শাসন নেই, সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাসীদের উত্থান, এই সমস্ত ইকোনমিকের ধ্বংস, পুলিশ হত্যা, সবকিছু মিলে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন, লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা, সাংবাদিক এরা জেলেতে, এই সমস্ত কারণে বাংলাদেশ একটা ফেইল স্টেটে পরিণত হয়েছে। জনগণ এটা বুঝতে পারছে, সেই কারণে আওয়ামী লীগের সমর্থন আরো বেড়েছে। ইউনূস সরকার চেয়েছিল যে অর্ডিন্যান্স জারি করে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে আওয়ামী লীগের কে বিলুপ্ত করবে, হয়েছে তার উল্টো, ব্যাকফায়ার করেছে। তো এই যে 50 থেকে এখন 70 to 80% লোক, তারা প্রায় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আপনি রাস্তাঘাটে যাকে জিজ্ঞেস করবেন বলে আমরা আগেই ভালো ছিলাম। তো এই পরিস্থিতিতে অর্ডিন্যান্স জারি করে মিলিটারি সহযোগিতায় একটা সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থিত দল, সেটাকে বাদ দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তো আমেরিকার এবং ভারতের কাছে যে চুক্তি করেছিল সেটার থেকে সে ইউনূস উল্টো পথে, কি বলে তারেক জিয়া উল্টো পথে হাঁটছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো বাতিল করে নাই, বরং পার্লামেন্টে আইন করে সেটাকে আইনে পরিণত করেছে। এবং এছাড়াও অর্ডিন্যান্সের শাস্তির কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এই আইনের শাস্তির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে বা কোনো অঙ্গ সংগঠন যদি আওয়ামী লীগের রাজনীতি করে বা সমর্থন করে, তাকেও জেলের নির্বাচন অ্যারেস্ট করা যাবে, তাকে জেলে নেওয়া যাবে। তো এই সমস্ত কারণে ভারত এবং আমেরিকা এই বর্তমান তারেক জিয়া সরকারের কাছে যেটা আশা করেছিল সেটা হচ্ছে না, কাজে তারা অসন্তুষ্ট। তাদের মনে প্রশ্ন জেগেছে যে কার এজেন্ডা তারেক জিয়া বাস্তবায়িত করছে। এই যে আজকেই তারেক জিয়ার যে পার্টির সেক্রেটারি এবং লোকাল গভর্নমেন্টের মন্ত্রী আলমগীর, সে এখন পিকিং এ, বিরাট এক দল নিয়ে পিকিং এ রয়েছে, এবং ডিপ্লোম্যাটিক
এতে কিছু সিম্বল আছে, সিম্বলিক জেস্টার আছে। সেই একজন প্রোটোকলের বাইরে গিয়ে একজন সিনিয়র চাইনিজ লিডার ফখরুলকে রিসিভ করেছে। তো এইখান থেকে আমেরিকা এবং ভারত তারা সন্তুষ্ট হওয়ার কথা না, কারণ এই সরকার চায়নার দিকে এগোচ্ছে। তো এই সমস্ত ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই মিডল ইস্টের যুদ্ধের জন্য অর্থনৈতিক বিশেষ করে গ্যাস ইলেকট্রিসিটির অবস্থা মানুষ সাফার করছে, প্রোডাকশন বন্ধ হয়েছে, কারণ পেট্রোল বা কি বলে তেল হলো ইকোনমিকের চালিকা শক্তি। অলরেডি তো বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার ইউনুস শাসনের আমলে, এখন যে কয়েকটা চলছিল সেগুলো বন্ধ হবে তেলের অভাবে। তারপরে জিনিসপত্র